হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি 6 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএ কিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর এখানে তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো খুব সহজ ভাষায় লেখা আছে, যাতে তোমরা দু একবার দেখেই মনে রাখতে পারো। প্রথম প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তাকে? অ্যান্সার হবে মন্তেস্কু। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হচ্ছে মন্তেস্কু। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। ভালো করে অ্যান্সারটা বুঝবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি, একটা হচ্ছে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয়। কি বললাম? সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয়। 2 নম্বর হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তারপরের প্রশ্ন দেখো, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝো? ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক ও মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীকে বোঝায়। তারপরের প্রশ্ন, বংশানুক্রমিক শাসক ও নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য লেখো। কি বললাম? বংশানুক্রমিক শাসক ও নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য লেখো। অ্যান্সার দেখো, বংশানুক্রমিক শাসক উত্তরাধিকার সূত্রে শাসক পদে মনোনীত হন, যেমন ব্রিটেনের রাজা বা রানী। অন্যদিকে নির্বাচিত শাসক নির্বাচনের মাধ্যমে শাসক পদে নির্বাচিত হন, যেমন সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীবর্গ। পরের প্রশ্ন দেখো, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাসন বিভাগ। তারপরের প্রশ্ন, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? রাষ্ট্রের প্রশাসনিক কাজে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলে। তারপরের প্রশ্ন, রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রকীর্তক বা আমলা কাদের বলা হয়? প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন, তাদের রাষ্ট্রকীর্তক বা আমলা বলা হয়। পরের প্রশ্ন, আমলাতন্ত্র বলতে কি বোঝো? রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে। কি বললাম? রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে। তারপরের প্রশ্ন, শাসন বিভাগের দুটি কাজ লেখো। এক হচ্ছে নীতি নির্ধারণ ও রূপায়ণ করা, 2 হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তারপরের প্রশ্ন দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি। অ্যান্সারটা দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়, কারণ এখানে স্বৈরাচারী আইন প্রণয়নের সম্ভাবনা থাকে। বলছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়, কারণ এখানে স্বৈরাচারী আইন প্রণয়নের সম্ভাবনা থাকে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কি বোঝো? আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে, বলছে আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে ন্যস্ত করে। শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখার পক্ষে দুটি যুক্তি দাও। এক হচ্ছে ব্যয়বহুল বা অপচয়ের আশঙ্কা থেকে মুক্তি, 2 হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে খুবই উপযোগী। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দেখো, এই আইনসভার সুনিশ্চিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব। 2 নম্বর পয়েন্ট, এই আইনসভার ফলে
স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয় এবং উভয় কক্ষের আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে সুচিন্তিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের নাম কি? অ্যান্সার হচ্ছে বিধান পরিষদ। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, এইগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কি? গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি অর্থের অপচয়ের কারণে আইন বিভাগ বছরের সরকারি আয় ব্যয়ের পর্যালোচনা, পরবর্তী বছরের জন্য ব্যয় বরাদ্দ করা প্রভৃতির মধ্য দিয়ে যে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ কার্যকর করে তাকে আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা বলে। তারপরের প্রশ্ন, আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে আইনসভা কর্তৃক বেশ কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ। 2 নম্বর হচ্ছে দেশের জরুরি অবস্থায় শাসন বিভাগের জরুরি আইন জারির ক্ষমতা। তারপরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। তারপরের প্রশ্ন, বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তার কার্যাবলী সম্পূর্ণ করবে, অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়। তারপরের প্রশ্ন আছে বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে? কি বললাম? বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে? তাহলে অ্যান্সারটা দেখে নাও। আইন বিভাগ প্রণীত কোনো আইন বা শাসন বিভাগ প্রণীত কোনো আদেশ যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইন বা আদেশকে অবৈধ বলে বাতিল করে দেবার ক্ষমতা বিচার বিভাগ ভোগ করে, তাকে বিচার বিভাগীয় সমীক্ষা বলে। তারপরের প্রশ্ন আছে প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? যখন কোনো রাষ্ট্রের প্রধান নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন তখন সেই রাষ্ট্রকে প্রজাতান্ত্রিক সরকার বলে। তারপরের প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা কাকে বলে? যে শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক বণ্টিত ক্ষমতার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা বলে। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি কী হওয়া উচিত? প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি হওয়া উচিত। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে কি ব্রাজিল। পরের প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুজন সমর্থকের নাম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আর ফরাসি দার্শনিক বোদা। তারপরে নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসক বলতে কি বোঝো? দেখো, তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে তিনি পরিচালনা করে না তাকে নাম সর্বস্ব শাসক বলে, যেমন ভারতের রাষ্ট্রপতি, ব্রিটেনের রাজা বা রানী। আর অন্যদিকে যে শাসন ব্যবস্থায় শাসক আনুষ্ঠানিক বা সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হলেও প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন তাকে প্রকৃত শাসক বলে, যেমন ভারতের প্রধানমন্ত্রী।
তারপরের প্রশ্ন, রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো? শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন এবং আইনসভার কাছে দায়বদ্ধ থাকে তাদের রাজনৈতিক প্রশাসক বলে। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চকক্ষের মতো একটি অপ্রয়োজনীয় কক্ষ থাকলে তার সদস্যদের বেতন ভাতা ইত্যাদির পেছনে অযথা বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়। তারপরের প্রশ্ন, আইনসভার প্রধান কাজ কী? আইন প্রণয়ন করা, এছাড়া বাজেট অনুমোদন করাও আইনসভার অন্যতম কাজ। পরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন হয়। পরের প্রশ্ন, সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? অ্যান্সার হচ্ছে বিচার বিভাগকে। তারপরের প্রশ্ন, বিচারপতিদের নিয়োগের কয়টি পদ্ধতি আছে ও কী কী? 3টি আছে। জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচন, আইনসভা কর্তৃক মনোনয়ন, আর শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। তারপরের প্রশ্ন, দ্বৈত বিচার ব্যবস্থা আছে কোন রাষ্ট্রে? অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরের প্রশ্ন, বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকার রক্ষাকর্তা হিসাবে কাজ করে? সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারে সরকার হস্তক্ষেপ করলে বিচার বিভাগ অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ব্যবস্থা করে মৌলিক অধিকার রক্ষা করে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে।